আজকে আমরা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে কাজ শুরু করব। তো স্ট্যাটিকের মধ্যে না না কিছু না, শুনতে দিতাম অন্য কাহিনী অন্য বলতে বলি। ইস্যু। অন্য ইস্যু। স্ট্যাটিকের মধ্যে হচ্ছে তোমরা একটা জিনিস দেখছো না, ওই যে মিস্টার বিনের একটা এপিসোড আছে। মিস্টার বিন হচ্ছে ওই যে একটা গোল বলের মধ্যে ধরে, তখন কি হয়, মাথার চুলগুলো হচ্ছে দাঁড়ায় যায় এরকম। তো আমার আর তোমাদের জিম ভাইয়া, আমাদের হচ্ছে এটা অবশ্য হওয়া মানে মুশকিল, কারণ আমাদের চুল এতই কোকড়া। তো আমরা যদি হচ্ছে ওই বলের মধ্যে ধরিও, আমাদের চুল হচ্ছে মাথায় এরকম সোজা সোজা হয়ে দাঁড়ায় থাকা খুব ডিফিকাল্ট। ডিফিকাল্ট, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। আজকে হচ্ছে আমরা সেই স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়েই আলোচনা শুরু করব। নাইস। ওকে, গতানুগতিক প্রশ্ন আসে। ওকে, চলো তাহলে শুরু করি। প্রথমত হচ্ছে আধানের প্রকৃতি এবং আধানের কোয়ান্টায়ন। এইটা সবাই এটা একটু ভালো করে শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো, এখানে অনেকগুলা ব্যাপার আছে। আধান জিনিসটা কি? আধান, আধান বা যেটাকে আমরা বলি চার্জ, তাই না? চার্জ। এখন আমরা তাহলে একদম পড়াশোনায় যেহেতু ঢুকে গেলাম, সো এখন আপাতত অন্যদিকে চিন্তা না করে আমরা এখানে একটু ফোকাস করি। তোমরা তোমাদের মতো করে আমাকে একটু বলো তো, চার্জ জিনিসটা কি, বা হচ্ছে আধান এই ব্যাপারটা, এই জিনিসটা আসলে কি? তোমাদের কি মনে হয় এটা কি? তোমাদের কাছ থেকে একটু শুনি, তারপরে আমি অনেক কিছুই বলবো। হয়তো এমন অনেক কিছু বলবো যেটা হয়তো তোমার ডিরেক্টলি বইয়ে নাই, বা তোমাকে পড়াইতে গেলে কেউ বলবে না। বাট আগে তোমাদের থেকে জানা দরকার, নাইলে ইন্টারাকশনটা ঠিক হয় না, বা তোমাদের লিমিটটা কি এটা হচ্ছে অনেক সময় জানা হয় না। সামিনুর বলছো যে চার্জ হচ্ছে এনার্জি। না, চার্জ আসলে ঠিক এনার্জি না। আয়শা বলছে যে ইলেকট্রন। হ্যাঁ, ইলেকট্রনও না। আর প্রোটন আর ইলেকট্রন হইলো চার্জ, এটা ইভান বলছো না। প্রোটন আর ইলেকট্রনকে আমরা বলি ফান্ডামেন্টাল পার্টিকেলস। এরা পার্টিকেল, কিন্তু পার্টিকেলই চার্জ না। যেমন নিউট্রন, এটাও তো পার্টিকেল, কিন্তু এটা তো আর চার্জ না। ইলেকট্রন নিজে ও তো চার্জ না। ইলেকট্রন হচ্ছে চার্জ আছে আমরা বলি। ইমন বলছে যে এটা একটা অদৃশ্য শক্তি। রসিব বলছে যে পদার্থের যেই ধর্ম তার আকর্ষণ বিকর্ষণের ক্ষমতা নির্ধারণ করে। যেমন ভর থাকলে দুইটা ভরও তো পরস্পরকে আকর্ষণ করে। ভর তো আবার চার্জ না, তাহলে ভর আর চার্জের মধ্যে পার্থক্য কি হইলো? আর ঈশা বলছে যতটা অঞ্চল পর্যন্ত আকর্ষণ বিকর্ষণ বল অনুভূত হয় সেটা হচ্ছে ক্ষেত্র বা ফিল্ড। মিস্টার বিনের হাতে চার্জ জমা ছিল। ওকে, এটা দিয়ে চার্জের ডেফিনিশন দিব আমরা, যে মিস্টার বিনের হাতে যা জমা থাকে ওটা হচ্ছে চার্জ। ইলেকট্রনিক প্রবাহ না, ইলেকট্রনের প্রবাহ হচ্ছে কারেন্ট, তড়িৎ প্রবাহ যেটা। অ্যাট্রাকশন ফোর্সও না, ওটা তো ডিরেক্টলি বল। ওকে, এইবার তাহলে আমি একটু বলি, চার্জ হচ্ছে একটা প্রপার্টি বা একটা ধর্ম। এই যে রুসিব অনেকটা এটা দিয়ে বলার চেষ্টা করছিলা, যে চার্জ হচ্ছে মৌলিক যে কণিকাগুলো থাকে আমাদের, হ্যাঁ, ইলেকট্রন প্রোটন, এগুলোর হচ্ছে একটা প্রপার্টি। কিন্তু কোন প্রপার্টি বা কেমন প্রপার্টি? এটা হচ্ছে চার্জটা হচ্ছে এমন একটা প্রপার্টি যার কারণে এই যে আমরা দেখি যে একটা ইলেকট্রন একটা প্রোটনকে আকর্ষণ করতে পারে, বা একটা প্রোটন অন্য একটা প্রোটনকে বিকর্ষণ করতে পারে। তাহলে এই যে এই প্রপার্টি, এটাকে আরেকটু ফার্দার এক্সপ্লেইন করলে কি হয়, যেই প্রপার্টিটা একটা পার্টিকেলের মধ্যে থাকার কারণে তার আশেপাশের কিছু এলাকা জুড়ে ওইরকম আরেকটা পার্টিকেল আনলে, ওই ধর্মওয়ালা আরেকটা পার্টিকেল আনলে, তাকে হয় আকর্ষণ করে নাহলে বিকর্ষণ করে। তাহলে এই যে যেই এলাকাটা, এটাকে কি বলে? তড়িৎ ক্ষেত্র। তাহলে কি আমরা এইভাবে বলতে পারি যে চার্জ হচ্ছে এমন একটা প্রপার্টি, কোন পার্টিকেলের এই প্রপার্টিটা থাকলে, জিম যাইস না, চার্জ হচ্ছে, তোমাদের জিম ভাইকে রাখলাম আর কি কিছুক্ষণের জন্য। চার্জ হচ্ছে এমন একটা প্রপার্টি, যেই প্রপার্টিটা থাকলে ওইটার আশেপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এটা একভাবে এইভাবে বলা যায়। আবার হচ্ছে ফ্লো, যেটা কারেন্ট, ওইটা দিয়েও চার্জের একটা ডেফিনিশন দেওয়া যায়, যে চার্জ এমন একটা প্রপার্টি, যেই প্রপার্টিটা কোনো একটা পার্টিকেলের থাকলে ওই পার্টিকেলটা যখন মুভ করে তোমার সাপেক্ষে, যখন সে মুভ করবে বা চলবে, তোমার সাপেক্ষে একটা আপেক্ষিক গতি থাকবে ওই পার্টিকেলটার, তখন তুমি তার চারপাশে চৌম্বক ক্ষেত্র দেখতে পাবা, ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাবা। এটা কিন্তু একটা মারাত্মক বিষয়। তোমার সামনে একটা ইলেকট্রন আছে, হ্যাঁ, ধরো তুমি ইলেকট্রনটাকে হাত দিয়ে ধরে রাখছো। তোমাদের জিম ভাইয়া পিছনে মনে করো বসে আছে, ক্যামেরার পিছনে বসে চিপস খাচ্ছে। এখন আমি যদি তোমাদের জিম ভাইয়ের সামনে ইলেকট্রনটা নিয়ে দাঁড়ায় থাকি, তোমাদের জিম ভাই বলবে কই, ইলেকট্রনটা তো স্থির চার্জ, এটার কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই। ওকে, ভালো কথা। কিন্তু আমি যদি মুভ করি, এখন এই যে এরকম এরকম মুভ করি,
তাইলে আমি বলবো এটা আমার সাপেক্ষে স্থির, এটার কোনো কি নাই, ম্যাগনেটিক ফিল্ড নাই। কিন্তু তোমাদের জিম ভাই বলবে আছে, একই জিনিস। বাট আমি বলতেছি ম্যাগনেটিক ফিল্ড নাই, জিম ভাই বলতেছে আছে। তাহলে চার্জ হচ্ছে এমন একটা প্রপার্টি, যেই প্রপার্টি কোন একটা পার্টিকেলের থাকলে ওই পার্টিকেল যদি তোমার সাপেক্ষে মুভ করে, তুমি তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাবা। এবার আরো একটু ডিপে যাই। ফোটন বলে এক ধরনের কণা আছে। আমরা কি বলি যে লাইটের যে কোয়ান্টা বা লাইট, এই যে লাইটের যে পার্টিকেল বলি কোয়ান্টা, ক্ষুদ্রতম পরিমাণ, ওইটাকে আমরা বলতেছি ফোটন, তাই না? তো এই ফোটন গুলা আসলে কি? ফোটন গুলা হচ্ছে এই যে চার্জ যুক্ত যত কণা আছে এদের মধ্যে ইন্টারেকশন ঘটায়। এইবার তাইলে বলি যে ফোটন তো বুঝলাম যে লাইটের কোয়ান্টা, এটা চার্জ যুক্ত বস্তুর মধ্যে হচ্ছে ইন্টারেকশন ঘটায়। তাহলে ইলেকট্রন একটা পার্টিকেল, ফোটন হচ্ছে এক ধরনের, তুমি বলতে পারো মানে কোয়ান্টা বলতে পারো, ঠিক কণা বলবো না, কারণ কণা বললে আবার অনেক কিছু চলে আসে। সো এটা বলতে পারো। তো এখন তোমাকে যদি জিজ্ঞেস করি ভার্চুয়াল পার্টিকেল কি জিনিস, ভার্চুয়াল পার্টিকেল এইটা কি জিনিস রে ভাই? এইটা বুঝতে গেলে আবার আরেকটু দুই একটা কথা বলে আসতে হবে। ধরো ভ্যাকুয়াম অফ স্পেস, এটা বলতে তুমি কি বুঝো? শূন্য স্থান বলতে তুমি কি বুঝো? আমি যদি একটা বক্স নেই, চার কোণ একটা বক্স, এই বক্সের ভিতর থেকে আমি যদি সমস্ত বাতাস টেনে বের করে ফেলি, তাহলে বক্সে কি থাকবে? কিছুই না। যদি বক্সের ভিতরে আমি এক অণু বাতাসও রাখলাম না, এরকম করে খালি করে ফেলি, তাহলে খালি পড়ে থাকলো কি? শুধু স্পেস। তাহলে স্পেস জিনিসটা কি? তাহলে স্পেস কি এটা তুমি একটু চিন্তা করতে থাকো। বাট আমরা এবার মনে করো একটা অতি শক্তিশালী মাইক্রোস্কোপ নিয়ে ওই স্পেসের মধ্যে জুম করে দেখতেছি। তাহলে আমরা নিজেরা কিন্তু সব পার্টিকেল এখান থেকে বের করে দিছি, কোনো কিচ্ছু নাই, বাতাস নাই, ইলেকট্রন প্রোটন কিচ্ছু নাই, সব বের করে ফেলছি। মজার ব্যাপার হচ্ছে এখন যদি আমি অতি শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে, যদি আসলে মাইক্রোস্কোপ টার্মটা এখানে বলা ঠিক না, কোনো মেকানিজম দিয়ে যদি দেখি যে এখানে কিছু আছে কিনা, আমরা অবাক হয়ে যাব। আমরা দেখব এখানে প্রতিনিয়ত শূন্য থেকে এরকম অসংখ্য পার্টিকেল তৈরি হচ্ছে, হয়ে আবার মিলায় যাচ্ছে। পার্টিকেল কখনো একা তৈরি হয় না, একটা পার্টিকেল তৈরি হলে সাথে সাথে তার অ্যান্টি পার্টিকেলও তৈরি হয়। তো যেমন ইলেকট্রন, ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল হচ্ছে পজিট্রন। প্রোটন, প্রোটনের অ্যান্টি পার্টিকেল হচ্ছে নেগাট্রন। তাহলে ইলেকট্রন আর পজিট্রনের মধ্যে মিল কোথায়? দুইটার সাইজ এক, ভর এক, ওইটার হচ্ছে কি বলা যায়, চার্জের পরিমাণ এক, কিন্তু ইলেকট্রন নেগেটিভ আর এই যে পজিট্রন হচ্ছে পজিটিভ। কিন্তু পার্টিকেল অ্যান্টি পার্টিকেলের বৈশিষ্ট্য হচ্ছে ওরা যখন ধাক্কা খায় ওরা আবার মিলায় শক্তিতে পরিণত হয়, ওরা ধ্বংস হয়ে যায় আবার শক্তিতে পরিণত হয়। তাইলে ওরা যেহেতু ধ্বংস হয়ে শক্তিতে পরিণত হয়েছে, তাহলে ওদেরকে তৈরি করতে কি লাগছিল? শক্তি লাগছিল। তাহলে ওই শক্তি সে কোত্থেকে পাইছে? কাইন্ড অফ, খুবই ওভার সিম্পলিফাই করে বললে, ওরা ওই শক্তিটা হচ্ছে ইউনিভার্স থেকে ধার নিছে। সাময়িক অল্প একটু সময়ের জন্য শক্তিটা ধার নিছে, নিয়ে পার্টিকেল দুইটা হইছে, হয়ে আবার যখন ওরা মিলায় গেল ধ্বংস হয়ে, তাহলে শক্তিটা আবার ফেরত দিয়ে দিল, তাই না? তো এখন এই পার্টিকেল গুলার মধ্যে একটা ব্যাপার আছে, যেই পার্টিকেল যত বেশি শক্তি ধার করে তৈরি হয়েছে সেই ধারটা তত তাড়াতাড়ি ফেরত দিতে হয়। তার মানে ওই পার্টিকেল গুলা বেশিক্ষণ টিকে না। তাহলে যেই পার্টিকেল গুলো যত ছোট, যত কম শক্তির, সেগুলো কি আরো বেশিক্ষণ টিকে থাকতে পারে? হ্যাঁ, স্টেবল বেশি। এটা হচ্ছে হাইজেনবার্গের যে আনসার্টেনটি প্রিন্সিপাল, ওইটা যখন পড়াবো তখন এটা আরো অনেক বেশি রিলেট করতে পারবা। কিন্তু কাহিনী হচ্ছে এই যে বলতেছি এটা না গাল গল্প না, এটার মধ্যে একটা ব্যাপার আছে, ক্যাশমিয়ার ইফেক্ট বলে একটা জিনিস আছে। সেটা হচ্ছে ধরো তুমি পাতলা দুইটা মেটালের শিট, হ্যাঁ, খুব কাছাকাছি রাখলা, দুইটা একদম একদম গায়ে গায়ে খুব কাছাকাছি রাখলা দুইটা পাতলা মেটালের শিট। তাহলে ফ্রি স্পেসে এইখানে বড় পার্টিকেল যেমন তৈরি হইতে পারে, ছোট পার্টিকেল তৈরি হইতে পারে, আরো ছোট পার্টিকেল তৈরি হইতে পারে, ওয়েভলেংথের উপরে ডিপেন্ড করবে। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির যে ব্যাপারটা, ডি ব্রগলির তরঙ্গ তোমাদেরকে পড়াবো পরে। সো তুমি এখন বুঝে নাও যে শক্তিশালী দুর্বল সব ধরনের পার্টিকেলই এখানে তৈরি হতে পারে, মিলাই যেতে পারে। বাট যখনই আমি দুইটা মেটাল শিট দিয়ে জায়গাটাকে লিমিট করে ফেলতেছি, এখানে জায়গাটা খুবই কম, এখানে কিন্তু চাইলেও সব পার্টিকেল তৈরি হতে পারবে না। যেই পার্টিকেল গুলোর ওয়েভলেংথ এর মধ্যে ফিট করে ওগুলো তৈরি হতে পারবে, বাকিগুলো পারবে না। তাইলে বাইরে পার্টিকেল ইচ্ছা মতো তৈরি হচ্ছে, বড় ছোট সব ধরনের পার্টিকেল তৈরি হচ্ছে, কিন্তু ভিতরে অল্প কয়েক ধরনের পার্টিকেল তৈরি হচ্ছে আর মিলাই যাচ্ছে। তাহলে পার্টিকেল বেশি কোথায়? বাইরে। কম কোথায়? ভিতরে। তাহলে বাইরে থেকে ভিতরে একটা চাপ দিবে এই পার্টিকেল গুলা, তাহলে দেখা যায় মেটাল প্লেট গুলা কাছাকাছি চলে আসতে চায়। এটা গ্র্যাভিটির কারণেও না, চার্জের আকর্ষণের কারণেও না,
জাস্ট এই পার্টিকেল প্রেসারের ইমব্যালেন্সের কারণে। সো এটা কিন্তু রিয়েল। তো তাইলে এতক্ষণ ধরে কি বুঝাচ্ছে যে ভার্চুয়াল পার্টিকেল বলে একটা জিনিস থাকা সম্ভব, যেটা হচ্ছে ইউনিভার্স থেকে খানিকটা এনার্জি ধার নিয়ে কি হয়, তৈরি হয়, আবার হচ্ছে মিলায় গেলে ওই ধার ফেরত দিয়ে দেয়। যেই পার্টিকেল ছোট বা দুর্বল সে হচ্ছে কি বেশিক্ষণ টিকে থাকতে পারে, যে শক্তিশালী বড় পার্টিকেল সে তাড়াতাড়ি মিলায় যায়। এখন এটার সাথে চার্জের সম্পর্কটা কি? কোয়ান্টাম মেকানিক্সে চার্জকে ডিফাইন করা হয় এইভাবে যে চার্জ হচ্ছে পার্টিকেলের এমন একটা প্রপার্টি যেই প্রপার্টির কারণে সে তার চারপাশে ভার্চুয়াল ফোটন তৈরি করতে পারে। কি করতে পারে? ভার্চুয়াল ফোটন তৈরি করতে পারে। তো এখন ভার্চুয়াল ফোটন তৈরি করে লাভটা কি, বা আসলে এটার ইফেক্টটা কি? দেখো, একটা একটা এক্সাম্পল দিই, মনে করো একটা কথার কথা। আবার তোমাদের জিম ভাইয়াকে একটু ডেকে নিচ্ছি। মনে করো আমি একটা ফ্রিকশনলেস সারফেসের উপরে দাঁড়ায় আছি, কোনো ফ্রিকশন নাই, অথবা আমরা দুজনেই এখন মহাকাশে আছি, আমাদের উপরে কোনো গ্র্যাভিটি বা এরকম কিচ্ছু নাই, কোনো ফ্রিকশন টিকশন কিচ্ছু নাই। নাই। এখন আমার হাতে একটা ক্যালকুলেটর আছে, আচ্ছা। আমি এই ক্যালকুলেটরটাকে জোরে ছুঁড়ে মারলাম, তাহলে ক্যালকুলেটরের ভরবেগ এদিকে তৈরি হইলো, আমার তৈরি হইলো পিছন দিকে, হুম। আমি পিছিয়ে যেতে থাকবো। এখন তোমাদের জিম ভাইটা খপ করে ধরে ফেললো, এই যে ধরে ফেলছে। তাহলে এই যে গতিশীল একটা ক্যালকুলেটর যে ধরলো, হুম। এটার ধাক্কায় তোমাদের জিম ভাই পিছিয়ে যেতে শুরু করবে। এখন তোমাদের জিম ভাই এই ক্যালকুলেটরটা আবার আমার দিকে ছুঁড়ে মারলো, এই যে মারলো জোরে, তাহলে আরো দূরে পিছিয়ে যাবে। তাহলে আমরা যদি ক্যালকুলেটরটা ছোড়াছুড়ি শুরু করি, আমরা পিছিয়ে যেতে থাকবো, পিছিয়ে যেতে থাকবো, পিছিয়ে যেতে থাকবো। তাহলে এটা কি এক ধরনের বিকর্ষণ হইলো না? ও হ্যাঁ, বিকর্ষণ হইলো। এখন আমি যদি হচ্ছে ক্যালকুলেটর না ছুঁড়ে মেরে এই যে কলমটা ছুঁড়ে মারি, এই বিকর্ষণ বা ইন্টারাকশনটা হবে দুর্বল। আর ক্যালকুলেটর ছুঁড়ে না মেরে যদি ল্যাপটপটা ছুঁড়ে মারি, তাহলে ইন্টারাকশনটা হবে অনেক শক্তিশালী, স্ট্রঙ্গার। এখন তুমি বলো, ভার্চুয়াল পার্টিকেলের মধ্যে শক্তিশালীগুলা কি কম স্থায়ী নাকি বেশি স্থায়ী? কম স্থায়ী। তাহলে শক্তিশালীগুলো কি দূরে যাওয়ার সুযোগ পাবে নাকি কাছাকাছি থাকবে? কাছাকাছি কাছে থাকবে। থাকবে। হ্যাঁ। তাহলে কাছাকাছি যখন থাকবে তখন আমরা ল্যাপটপ ছুঁড়ে মারতে পারবো, হ্যাঁ। শক্তিশালী ইন্টারাকশন করতে পারবো, বেশি বিকর্ষণ। বাট যখন দূরে চলে যাব, তখন তো আর ল্যাপটপ ছুঁড়ে মারতে পারবো না, তখন ছুঁড়ে মারতে হবে কলম, দুর্বল। তাহলে দূরের থেকে বিকর্ষণ হবে কি, কম। হুম। সো এক্স্যাক্টলি এই কারণেই আমরা চাইলে ধরে নিতে পারি যদি দুইটা ইলেকট্রন যখন কাছাকাছি থাকে, ওরা শক্তিশালী ভার্চুয়াল ফোটন বিনিময় করতে পারে। সো বিকর্ষণটা অনেক তীব্র। যখন দূরে চলে যাবে তখন কি হয়, দুর্বল ফোটন বিনিময় করবে। সো ওদের জন্য বিকর্ষণটাও হবে কি, দুর্বল। সো তাহলে দেখো, চার্জ সম্পর্কে নতুন একটা ডাইমেনশন আমাদের মাথায় তৈরি হইলো, যে চার্জ হচ্ছে এমন একটা প্রপার্টি যার কারণে সে আশেপাশে ভার্চুয়াল ফোটন তৈরি করতে পারে। খেলা এখানেই শেষ না। তোমরা শুনছো না অ্যান্টেনা বলে একটা জিনিস আছে? মাঝে মধ্যে যে কোনো জোক বললে ভাই অ্যান্টেনার উপর দিয়ে গেছে, হুম। ধরতে পারি নাই। অ্যান্টেনা জিনিসটা আসলে কি? অ্যান্টেনা হচ্ছে একটা মেটাল যার মধ্যে ইলেকট্রনকে খুব দ্রুত কাঁপানো হয়, যার ফলে সিগন্যাল চারদিকে ছড়ায় যায়। সিগন্যালটা কি, ফোটনই তো। হুম। তো এইটা কেমনে হয়? মনে করো এই হচ্ছে আমার ইলেকট্রন, এইটার চারপাশে এই যে ফোটন আছে, ভার্চুয়াল ফোটন আছে, বড় ছোট দুর্বল সবল অনেক রকম ফোটন আছে, এগুলো তৈরি হচ্ছে আবার মিলায় যাচ্ছে। আমি করলাম কি, এই ইলেকট্রনটাকে ধরে হ্যাচকা টানে এখান থেকে সরাই নিলাম। তাহলে চান্স আছে কিছু কিছু ভার্চুয়াল ফোটন যে এখান থেকে যে তৈরি হয়েছে, ও আবার মিলায় যাওয়ার আগেই আমি ইলেকট্রনটাকে সরাই ফেলছি। আমি কিন্তু ওভার সিম্পলিফাই করতেছি, বলে দিচ্ছি। সো হ্যাঁ, এখানে অনেক হ্যাঁ, ifs and buts আছে। অনেক, হ্যাঁ, ইফস এন্ড বাটস আছে। সো আমি চান্স মানে বোঝানোর জন্য বলতেছি, ধর চান্স আছে যে আমি হ্যাচকা টানে এটাকে সরাই নিলাম, যে এই ফোটন গুলোর মধ্যে কেউ কেউ মিলায় যাওয়ার আগেই আমি ইলেকট্রনটাকে এখান থেকে সরাই ফেলছি। তাহলে ও তো আর মিলায় যেতে পারতেছে না, হুম। কারণ চার্জ তো নাই এখানে। হুম। তাহলে ওকে এখন বাধ্য হয়ে কিসে পরিণত হইতে হবে, একটা রিয়েল ফোটনে পরিণত হইতে হবে। তাহলে এই রিয়েল ফোটনটা তখন আলোর বেগে শূন্যস্থানের ভিতর দিয়ে ছুটে যাবে। এইটাই সিগন্যাল, জাস্ট এইটাই সিগন্যাল। তাহলে ইলেকট্রন ধরে আমি যদি ঝাঁকাইতে থাকি, তাহলে আমি এখান থেকে চারদিকে ফোটন ছুটে যেতে যেতে দেখবো। কিন্তু এখন তো ফোটনটা ভার্চুয়াল না, এটা তো রিয়েল। এটার তো একটা এনার্জি আছে, এনার্জি নিয়ে সে ছুটে যাচ্ছে। এনার্জিটা ইউনিভার্সকে ফেরত দিতে হচ্ছে না, কারণ সে রিয়েল পার্টিকেল এখন। তো এই এনার্জি কই থেকে আসলো? এই তো খেলা। বিকজ ওই যে আমি যে ইলেকট্রনটাকে টান দিতে গিয়ে যে মেকানিক্যাল এনার্জিটা ইউজ করলাম, হুম। বা আমি যদি ইলেকট্রিক ফিল্ড ইউজ করেও করি, যেটাই করি, ইলেকট্রনটাকে সরাইতে আমি যে এনার্জিটা ব্যয় করলাম এক্সিলারেট করতে গিয়ে, সেখান থেকে এনার্জিটা আসছে। তাহলে এখন বলো, এটা সম্পর্কে তোমার মাথায় নতুন একটা গল্প ক্রিয়েট হয়েছে কিনা, পুরো জিনিসটা মানে কিভাবে বুঝছো এটা বলো। আনাস বলছে অ্যান্টেনা হচ্ছে ককরোচের মাথায় যেটা থাকে। কথা সত্যি, ওইটাও অ্যান্টেনাই। পিঁপড়ে বলে তার ভালোই তো। আচ্ছা, মাগরিবের আজান কি দিয়ে দিছে? না, আর আমাদের 5 এখানে মিনিট এখনো আছে তো। দেয় নাই। 5 আরো মিনিট 5 আছে। মিনিট আছে। হ্যাঁ।
ওই দিন আমি মাগরিবে আজান ওদের কথা শুনে আজান আগে ব্রেক দিয়ে দিছি, পরে শেষ করছি, পরে জাহিদ ভাই বলে আরে ব্রেক তো ভাই আজান তো দেয়নি, কিসের ব্রেক দিলেন? আচ্ছা, সামিনুর একটা এমন ফান্ডামেন্টাল প্রশ্ন করছো যে ইলেকট্রন মুভ করলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় কেন? মানে এক্স্যাক্টলি এই কেনর না আসলে উত্তর নাই। এই Exactly. কেনর হচ্ছে সায়েন্টিস্টরা অনেকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছে। তোমার ওই যে বায়োট স্যাভার্ট হচ্ছে একভাবে উত্তর হুম। দিছে, আইনস্টাইন আরেক ভাবে উত্তর দিছে। আইনস্টাইন বলছে কিসের ম্যাগনেটিক ফিল্ড, এসব নাই, নাই। ভুয়া। ইলেকট্রিক ফিল্ডেরই আমরা একটা মডিফাইড ভার্সন হিসেবে ম্যাগনেটিক ফিল্ডকে পাই, ওইটা স্পেশাল রিলেটিভিটিতে পড়ানো হয়। হুম, আর বায়োট স্যাভার্ট কিংবা হচ্ছে ম্যাক্সওয়েল যেটা করছে, কেনর প্রশ্নে যাই নেই, বাদ। বলছে যে হয়। হয়। কতটুকু হয়, কিভাবে হয় এটা আমরা বলতে পারি, বাট কেন হয় ওটা মোর অফ এ ফিলোসফিক্যাল কোশ্চেন। হুম। ওকে, মেহরাব জিজ্ঞেস করছে ভাই ডার্ক এনার্জি কি? ভাই ওইটা অন্য আলোচনা, ডার্ক এনার্জির দিকে এখন আসলে যাওয়াটা ঠিক হবে না নাকি? আমি কি জানি, আপনার ক্লাস। ওই যখন না ইউনিভার্স নিয়ে যখন পড়াবো, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে, তখন হচ্ছে ডার্ক এনার্জিতে যাওয়া যাইতে পারে। বা কোনো সুপার হিরো মুভি নিয়ে যদি আলাপ আলোচনা হয় তখন। এলিয়েনের মাথায় অ্যান্টেনা থাকে, আমি ওই অ্যান্টেনার কথা বলছি। আমি এই যে আমাদের মোবাইল ও টোবাইল বা এলিয়েন দেখছে টিভি কিন্তু। যেই অ্যান্টেনা, এগুলার কথা বলছি। ওকে, বাতাস ছাড়া বাতাস ছাড়া কি কোনো ঘর আছে? তুমি চাইলে ভ্যাকুয়াম বানাইতে পারবা, বাট কমপ্লিটলি পুরোপুরি ভ্যাকুয়াম হয় না। ওকে, ক্যালকুলেটরতেও হয় না। হুম, ওই যে অপু পরীক্ষাটা যে পড়ছিল উপর থেকে ওইটা, 100% ভ্যাকুয়াম করা যায় না। তাহলে ওরা এক টাইমে পড়ে কেমনে? ওটা তো এক্সপেরিমেন্টাল প্রুফেন না? হ্যাঁ, একটা টাইমে পরে বলতে হচ্ছে ওখানে রেজিস্ট্যান্স এত কম থাকে, ম্যাটার করে না, ও, অ্যাপ্রক্সিমেশন। ভালো ক্যারিয়ার, আচ্ছা ঠিক আছে। ওকে, তাইলে চার্জ সম্পর্কে তোমরা যে জিনিসগুলা মানে মিসকনসেপশন রাখো, যেগুলো বলছিলা, যে চার্জ কি কোনো কণা? না, চার্জ কণা না। চার্জ কি কোনো শক্তি? না, চার্জ শক্তি না। চার্জ কি কোনো বল? না, চার্জ বলও না। চার্জ হচ্ছে মৌলিক কণিকার একটা বৈশিষ্ট্যমূলক ধর্ম, যার উপস্থিতিতে তার চারপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, যার প্রবাহের কারণে কি তৈরি হয়? চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এইভাবে বলতে পারো যে ওইটাকে আমরা চার্জ বলি। তো চার্জ কয় রকম, আধানের প্রকৃতি, চার্জ কয় রকম? সো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন হচ্ছে এই নাম দিছিল যে চার্জ হচ্ছে দুই রকম, পজিটিভ আর নেগেটিভ, প্লাস আর মাইনাস। সেটা না দিয়ে অন্য কিছু দিতে পারতো, লাল চার্জ, নীল চার্জ, এটাও নাম দিতে পারতো। যেই নাম পরে আমরা হচ্ছে ওই যে কোয়ার্কের বেলায় দিছি। হুম হুম হুম। সো প্লাস আর মাইনাস দুই রকম চার্জ। সো প্লাস চার্জ মানে কি? এই প্লাস চার্জ প্রকৃতিতে আমরা কিসের মধ্যে পাই? প্রোটনের মধ্যে পাই। হুম। তারপরে মাইনাস চার্জ আমরা কিসের মধ্যে পাই? ইলেকট্রনের ইলেকট্রন। মধ্যে পাই। এখন পরমাণুর মধ্যে নরমালি হচ্ছে যতগুলা প্রোটন থাকে নিস্তরিত অবস্থায় বা নিউট্রাল অবস্থায়, ঠিক ততগুলা ইলেকট্রন থাকে। হুম তাহলে এক্স্যাক্টলি যতটুকু পজিটিভ চার্জ, এক্স্যাক্টলি ততটুকু নেগেটিভ চার্জ। হুম। তাইলে ওটার আমরা বাইরে থেকে আর কিছু টের পাই না। প্লাস চার্জ মাইনাস চার্জ একে অপরের ক্রিয়াকে নাকচ করে দেয়। তাহলে এই যে মাউসটা যে আমি ধরলাম, হুম। এটার মধ্যে অসংখ্য প্রোটন আছে, অসংখ্য ইলেকট্রন আছে, তারা পরস্পরকে নাকচ করে দিচ্ছে, এটা নিস্তরিত, কোনো চার্জ টের পাই না। তাহলে একটা বস্তু চার্জিত, এটা কেমনে হয়? একটা বস্তু চার্জড কেমনে হয়? হয় ওইখান থেকে আমরা কিছু ইলেকট্রন খুলে নিছি, নাইলে আমরা ওখানে বাড়তি কিছু ইলেকট্রন দিছি। যদি কিছু ইলেকট্রন খুলে নেই, তাহলে ইলেকট্রনের তুলনায় এখন প্রোটন বেশি আছে, তাহলে এটা পজিটিভলি চার্জড। আর যদি হচ্ছে কোনো কিছুতে আমরা ইলেকট্রন বাইরে থেকে দেই, তাহলে প্রোটনের তুলনায় ইলেকট্রন বেশি আছে, তাহলে এটা নেগেটিভলি চার্জড। কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় ক্ষুদ্রতম চার্জ হিসাবে ইলেকট্রনের চার্জকেই পাওয়া যায়। মুক্ত অবস্থায় বলছি, কারণ অনেকে আবার জানো যে কোয়ার্কের মধ্যেও চার্জ আছে, সেটা আবার আচ্ছা। ইলেকট্রনের চার্জের হুম। 3 ভাগের 2 ভাগ, ভাগ, 3 ভাগের 1 ভাগ এরকম হয়। হুম। সো এটা কিন্তু মুক্ত না, কারণ একটা কোয়ার্ক কখনো প্রকৃতিতে একা এক্সিস্ট করে না। যেমন প্রোটনের ভিতরে 3টা কোয়ার্ক থাকে। নিউট্রনের ভিতরেও 3টা কোয়ার্ক থাকে। হ্যাঁ, সো যদি এমন হয় 3টা কোয়ার্ক, আমি 2টা ধরলাম, জিম ভাই একটা ধরছে, ধরে দিলাম হ্যাচকা টান, তাহলে আমার হাতে 2টা চলে যাবে, তোমার জিম ভাইয়ের হাতে একটা চলে যাবে, হবে না। ও যে একটা নিয়ে যাবে, লাভ। এই যে টানাটানির শক্তি থেকে আরো 2টা তৈরি হয়ে ওর হাতে 3টাই থাকবে। আমি যে টান দিলাম 2টা আসছে, টানাটানির শক্তি থেকে আরেকটা তৈরি হয়ে আমার হাতেও 3টাই থাকবে। সো আমাদের দুজনের হাতেই তখন 3টা 3টা করে থাকবে। সো একটা কোয়ার্ক তুমি আলাদা করতে পারবে না, মানুষ পারে নাই এখনো এটা। সো এইটা একটা চিন্তার বিষয়। তো যাই হোক, যেটা বলতেছিলাম, যে তাহলে ইলেকট্রনের আধিক্য বা ইলেকট্রনের অভাব, এটার কারণে হচ্ছে একটা বস্তু চার্জিত হয়। তাইলে কি এটা ট্রু না, যেহেতু ইলেকট্রন আর প্রোটনের চার্জ এক্স্যাক্টলি সমান সমান, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে যে কোনো বস্তুর যে চার্জ, সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জের যে পরিমাণ, তার পূর্ণ গুণিতক।
পূর্ণগুণিতক মানে কি? ইন্টিজার মাল্টিপল। মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ যাই হোক, তার 2 গুণ হইতে পারে, 3 গুণ, 5 গুণ, 1 গুণ, 7 গুণ। কিন্তু কোন একটা কিছুর চার্জ কি তুমি এমন পাবা ইলেকট্রনের চার্জের 3.25 গুণ বা ইলেকট্রনের চার্জের 4.25 গুণ? এরকম পাওয়া যাবে ভগ্নাংশ? পাওয়া যাবে না, বিকজ ইলেকট্রনকে তুমি কাইটা 2 ভাগ করতে পারবা না, 3 ভাগ করতে পারবা না। ইলেকট্রনকে ধ্বংস করলে পুরোপুরি ধ্বংস করতে হয় পজিট্রন দিয়ে, তখন দুজনেই ধ্বংস হয়ে শক্তিতে পরিণত হয়। বাট ভাঙতে ইলেকট্রন তুমি পাবা না যেখানেই যাও। সো এইটাকেই আমরা বলতেছি আধানের কোয়ান্টায়ন। একটা ইলেকট্রনের চার্জ এটা হচ্ছে -1.6 × 10⁻⁻⁹ কুলম্ব। কুলম্ব হচ্ছে চার্জের একক। তো এক্স্যাক্টলি 1 কুলম্ব কতটুকু ওই আলোচনায় আমি পরে যাব। বাট -1.6 × 10⁻⁹ কুলম্ব হচ্ছে ইলেকট্রনের চার্জ। আর প্রোটনের চার্জ হচ্ছে +1.6 × 10⁻⁻⁹ কুলম্ব। তাহলে এটা হচ্ছে আমাদের প্রোটনের চার্জ। তাহলে যে কোনো বস্তুর চার্জ ওই বস্তুতে ইলেকট্রন বেশি বা কম থাকার কারণেই যেহেতু তৈরি হয়, তাহলে সেই বস্তুর চার্জ কিউ সেটা হবে হচ্ছে +-n ইন্টু ইলেকট্রনের চার্জ। তাহলে এই এন এর ভ্যালু কখনোই ভগ্নাংশ হবে না। হয় 0 হইতে পারে, তাহলে বস্তুতে চার্জ নাই, নাইলে হচ্ছে 1, 2, 3, 4, তার মানে এরকম হচ্ছে পূর্ণ সংখ্যা হইতে হবে। পূর্ণ সংখ্যা, এর বাইরে যাবে না। ঠিক আছে? তাহলে এখন আজান দিয়ে দিছে। এখন তাহলে আমরা মানে মাগরিবের নামাজের বিরতিটা নিয়েই নেই। বিরতির পরে আমরা আবার দ্রুত ফিরে আসব। ওকে, চলো দেখি। কোন বস্তুর আধান 2 × 10⁻⁻⁹ হতে পারে না কেন? ব্যাখ্যা করো। কি বলবা? যে একটা ইলেকট্রনের আধান, একটি ইলেকট্রনের আধান -1.6 × 10⁻⁻⁹ কুলম্ব। তো এখানে কুলম্ব লেখা নাই, অবশ্য কুলম্ব দিয়ে দিলাম। তাহলে এখন যেই চার্জটা দিছে 2 × 10⁻⁻⁹, তো এটাকে আমরা শুধু ইলেকট্রনের চার্জের মানটা দিয়ে ভাগ করি। মান 1.6 × 10⁻⁻⁹ ইকুয়ালস কত আসে? 10⁻⁻⁹, 10⁻⁻⁹ কাটা 2/1.6 মানে হচ্ছে 5/4। 5/4, যেটা পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা নয়। তাহলে ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যা গুণিতক চার্জ হইতে পারে, ভাঙতি হইতে পারে না। তাহলে এই জন্য আমরা বলবো যে কোন বস্তুর চার্জ 2 × 10⁻⁹ হইতে পারে না। এইটুকু পর্যন্ত তোমরা বুঝছো কিনা এটা একটু বলো তো। বুঝা গেছে এটুকু পর্যন্ত? ওকে। ইলেকট্রন, প্রোটন, পজিট্রন এগুলো মাইক্রোস্কোপে দেখা যায় না। হ্যাঁ, এগুলো মাইক্রোস্কোপে দেখা যায় না। আধানের কোয়ান্টায়ন মানে হচ্ছে আধান নিরবচ্ছিন্নভাবে বাড়তেও পারে না, কমতেও পারে না। একটা ইলেকট্রনের যতটুকু চার্জ বা আধান কোন একটা বস্তু যখন চার্জিত হয় তখন সেই পরিমাণ করে বাড়তে পারে বা সেই পরিমাণ করে কমতে পারে। হ্যাঁ, ইলেকট্রনের চার্জের পূর্ণ গুণিতক, ইলেকট্রনের চার্জের পূর্ণ গুণিতক করে বাড়তে পারে, কমতে পারে। সো কোন একটা বস্তুতে যখন হচ্ছে এন সংখ্যক ইলেকট্রন বাইরে থেকে দেওয়া হয়, তাহলে ওইটার চার্জ হচ্ছে -n ইন্টু ইলেকট্রনের চার্জ। কোন একটা বস্তু থেকে যখন এন সংখ্যক ইলেকট্রন সরায় নেওয়া হয়, ওই বস্তুর চার্জ হচ্ছে n ইন্টু ইলেকট্রনের চার্জের পরিমাণ, পজিটিভ চার্জ। তাহলে এরকম, তার মানে হচ্ছে কখনো তুমি এমন চার্জ পাবা না যেটা 1.5 ইলেকট্রনের চার্জের সমান। এটাকেই আমরা বলতেছি আধানের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ। আচ্ছা, লিজা যেটা বলছে এটা নিয়ে আমরা আলোচনা করব, মানে অনেক ক্লাস মিস দিয়ে গেলে কিভাবে এটা হচ্ছে রিকভার করতে হয়। তবে হয়তো একদম আজকের ক্লাসেই না, বাট খুব শীঘ্রই। আর তোমরা যখনই দেখবা যে নিজেদের কমেন্ট দেখতে পাচ্ছ না, তখন কি করবা? রিফ্রেশ দিবা, পেজটা রিফ্রেশ দিবা। পেজটা রিফ্রেশ দিলে দেখবা তোমার কমেন্ট ঠিকই আসতেছে। আর তুমি দেখতে না পাইলেও তুমি কমেন্ট করে ফেলছো, তাহলে আমি ঠিকই দেখতে পাবো। আমি ঠিকই দেখতে পাবো।
মাইনাস নিয়ে ক্যালকুলেশন করতে পারো, অসুবিধা নাই তো। সো এখানে তুমি যদি মাইনাস দাও তাহলে এখানে মাইনাস আসবে। স্টিল কি এটা পূর্ণ সংখ্যা হচ্ছে? হচ্ছে না তো। ইলেকট্রন আর্টিফিশিয়ালি বানানো যায় কিনা? না, ইলেকট্রন আর্টিফিশিয়ালি তুমি বানাইতে পারবা না, অটোমেটিক্যালি হয় অনেক সময়। যেমন ধরো হচ্ছে গামা রে, তো একটা ভারী নিউক্লিয়াসের পাশ দিয়ে একটা গামা রে বা গামা রশ্মি যাওয়ার সময় ওই গামা থেকে ইলেকট্রন পজিট্রন দুইটা একসাথে তৈরি হয়। তার মানে ইলেকট্রনকে একা একা তৈরি করা যায় না, ইলেকট্রন পজিট্রন সবসময় একসাথে তৈরি হয় জোড়া বেঁধে। পার্টিকেল কখনো এনার্জি থেকে একা তৈরি হয় না। আর ওইটা তুমি হচ্ছে মানে তুমি নিজে কন্ট্রোল করতে পারবে না যে এক্স্যাক্টলি কখন হবে না হবে। ওকে, তাহলে বুঝতে পারছো না? ঠিক আছে। নেক্সট, একটা সাবানের বুদবুদকে চার্জ দেওয়া হলো, এর ব্যাসার্ধ কমবে বাড়বে পরিবর্তন হবে না, কোনোটিই না। তাহলে সাবান বুদবুদ, মনে করো সাবান বুদবুদের উপরে তুমি চার্জ দিছো, চার্জটা পুরা বুদবুদ জুড়ে ছড়ায় পড়বে। তাহলে প্রত্যেকটা এই নেগেটিভ চার্জ প্রত্যেকে প্রত্যেককে বিকর্ষণ করবে। তাহলে প্রত্যেকে দূরে সরে যেতে চাইবে, যেরকম করে দূরে সরে যেতে চাইবে। তাহলে হচ্ছে বুদবুদটাও কি হইতে চাইবে? বড় হতে চাইবে। তাহলে চার্জ দেওয়া হলে ওর ব্যাসার্ধ বাড়বে, চার্জ দেওয়া হলে ওর ব্যাসার্ধ বাড়বে। ক্লিয়ার? ওকে। প্রোটনের অ্যান্টি পার্টিকেলকে বলে নেগাট্রন। প্রোটন, এই যে পি প্লাস এটা হচ্ছে প্রোটন, আর পি মাইনাস এটাকে বলা হচ্ছে নেগাট্রন। নেগাট্রন বা অ্যান্টিপ্রোটন বলতে পারো। আচ্ছা, আধানের কোয়ান্টায়ন বা আধানের সংরক্ষণশীলতা, তো এটা তো আমরা বুঝছি। কোয়ান্টায়ন তো দেখে ফেলছি, সংরক্ষণশীলতা কনজারভেশন এটা দেখো। বলছে নিচের তালিকায় যে কোনো দুইটি বস্তু পরস্পরের সাথে ঘর্ষণের ফলে তালিকায় যেটির অবস্থান প্রথমে সেটিতে ধনাত্মক ও পরেরটিতে ঋণাত্মক চার্জ উৎপন্ন হবে, এটা কেন? মনে করো ফার বা পশম, ফার বা পশম, আর ওই দিক থেকে নিলাম আমরা হচ্ছে ইবোনাইট। ইবোনাইট হচ্ছে একটা ম্যাটেরিয়াল, এই দুইটা আমরা নিলাম। তাহলে ফার, এই যে ফার, ফারের তৈরি একটা কাপড়, ফারের তৈরি একটা এরকম একটা পিস নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ফার বা পশম। আর ইবোনাইট, তাহলে ইবোনাইটের মনে করো একটা রড নিলাম, এই যে ইবোনাইটের রড, এই যে এটা হচ্ছে ইবোনাইট। ইবোনাইট নিলাম। তাহলে এই দুইটাকে যদি আমরা ঘষি, বলছে যেটির অবস্থান প্রথমে সেটিতে ধনাত্মক আর পরেরটিতে ঋণাত্মক চার্জ উৎপন্ন হবে। কেন সেটা হবে? তার কারণ এই যে এখানে যে নিচে তার হচ্ছে ইলেকট্রন আসক্তি বেশি। তাহলে যেটা পরে সে হচ্ছে ইলেকট্রন নিয়ে নিবে, অন্যটার থেকে ইলেকট্রন নিয়ে নিবে। তাহলে ইলেকট্রন যদি নিয়ে নেয়, তার ইলেকট্রন আসক্তি যদি বেশি হয়, তাহলে সে কি করবে? ইলেকট্রন নিয়ে নিজে নেগেটিভ হয়ে যাবে, আর যার কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিছে সে পজিটিভ হয়ে যাবে। তাইলে এই পশম থেকে ইলেকট্রন কোথায় চলে যাচ্ছে? ইবোনাইটে চলে যাচ্ছে। তাহলে পশম হয়ে যাবে পজিটিভ আর ইবোনাইট হয়ে যাবে নেগেটিভ। এই ঘটনাটা ঘটবে। তাহলে এটাই এখানে বলে দিছে। তাহলে এই যে এই চার্টটা, এই চার্টটাকে বলা হচ্ছে ট্রাইবো ইলেকট্রিক চার্ট। কি বলে? ট্রাইবো ইলেকট্রিক চার্জ, এই চার্ট। সো এখান থেকে তুমি দেখে বুঝতে পারবা এই দুইটা, যে কোনো দুইটা জিনিসকে ঘষলে কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে। ভ্যান্ডিগ্রাফ জেনারেটর, এই যে এটার কথা বলছিলাম। তাহলে ভ্যান্ডিগ্রাফ জেনারেটর হচ্ছে এরকম মেটালের তৈরি একটা বল, এরকম একটা স্ট্রাকচার থাকে। আর এটার মধ্যে কেউ যখন ধরে, এটাতে যথেষ্ট চার্জ যুক্ত হইলে, তখন ধরলে যেরকম চুল চার্জের কারণে এইভাবে ছড়ায় যায়। কেন বলো তো? কারণ ওই যে চার্জের প্রকৃতি কি, একই জাতীয় চার্জ, অর্থাৎ ধনাত্মক চার্জ অন্য ধনাত্মক চার্জকে হচ্ছে বিকর্ষণ করে, আবার ঋণাত্মক চার্জ অন্য ঋণাত্মক চার্জকে বিকর্ষণ করে, ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জকে হচ্ছে আকর্ষণ করে, তাই না? তাহলে সমধর্মী চার্জ বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করে। এখন মনে করো এই ভ্যান ডি গ্রাফ জেনারেটরের এই বলটার মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ চার্জ জমানো হইলো। তাহলে পিচ্চি যখন এসে এটা ধরবে, ওর বডিতে কি চলে গেছে? পজিটিভ চার্জ চলে গেছে। তাহলে ওর চুলগুলোতেও কি চলে গেছে? পজিটিভ চার্জ চলে গেছে। তাহলে চুলগুলা পরস্পরকে বিকর্ষণ করে এইভাবে চারদিকে রেডিয়ালি ছড়ায় পড়ছে। তো
এইটাই এখানে দেখা যাচ্ছে। তো এখন এই ভ্যান্ডিগ্রাফ জেনারেটরটা আসলে বানায় কেমনে, এইটা আমরা একটু দেখি। এইখানে দেখো একটা গোলক আছে, এটাই হচ্ছে সেই যে এই গোলকটা, আর গোলকের নিচে একটা ছিদ্র আছে। এই যে ছিদ্র দিয়ে এরকম একটা বেল্ট পুলি সিস্টেম ঢুকানো থাকে। সাইকেলের চেইন আছে না, সাইকেলের চেইনের মতো চিন্তা করো, খালি চেইনটা হচ্ছে রাবারের তৈরি। তাহলে এই যে এখান দিয়ে মোটর দিয়ে এই চেইনটা ঘুরানো হয়, রাবারের যে পুলিটা, এই পুলিটা ঘুরানো হয়। তাহলে এই পুলিটা ঘুরতে থাকে এইভাবে, একদিক দিয়ে হচ্ছে পুলির একটা অংশ উঠে ওই পাশ দিয়ে আবার নেমে আসে রাবারের যে বেল্টটা। এখন এখানে আমরা চার্জ দিব কিভাবে? আমরা একটা ব্যাটারি নিলাম, এই যে ব্যাটারি, ব্যাটারির এক মাথা নেগেটিভ প্রান্ত মাটিতে কানেক্ট করে দিলাম, আর পজিটিভ মাথা এখানে একটা মেটাল ব্রাশের মধ্যে কানেক্ট করে দিলাম। তাহলে এই মেটাল ব্রাশের সূক্ষ্ম সূক্ষ্ম মাথা আছে। তাহলে এই মেটাল ব্রাশের মাথা যখন এই রাবারের গায়ে স্পর্শ করে, তাহলে রাবারের গায়ে ওই চার্জগুলা লেগে যায়। কিন্তু রাবার কি সুপরিবাহী নাকি কুপরিবাহী নাকি অপরিবাহী? নর্মালি রাবার হচ্ছে অপরিবাহী। তাহলে রাবারের গায়ে যেই চার্জটা লেগে গেল, এটা কোথাও দৌড়ায় পালায় যেতে পারে না। তাহলে রাবারের এই বেল্টটা যখন ঘুরতেছে, এখান থেকে পজিটিভ চার্জ গুলা রাবারের গায়ে থেকে যাচ্ছে, তাহলে বেল্ট উপরে উঠতেছে, চার্জও উপরে উঠতেছে। এই যে দেখো পজিটিভ চার্জ উপরে উঠতেছে 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 উঠতেছে। উঠে এখানে আবার আরেকটা মেটাল ব্রাশ থাকে, এই মেটাল ব্রাশটা এই গোলকের সাথে কানেক্টেড। তো এরকম পরিবাহীর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। পরিবাহীর বৈশিষ্ট্য হচ্ছে তুমি পরিবাহীতে যাই চার্জ দিবা, ওই চার্জ সবসময় পরিবাহীর বাইরে চলে আসে, ভিতরে থাকে না। কই চলে যায়? বাইরে চলে যায়, পরিবাহীর ভিতরে থাকে না। তাহলে এটা কিন্তু মনে রাখবা, আমরা পরিবাহীতে কোনো চার্জ দিলে চার্জটা পরিবাহীর ভিতরে থাকে না, চট করে বাইরে চলে আসে। তাহলে এই চার্জগুলোও বাইরে চলে আসবে। তাহলে এখান থেকে চার্জ এসে এই মেটাল ব্রাশ বেয়ে বাইরে চলে আসলো। তাহলে যত আমি এখান থেকে চার্জ দিতে থাকবো, এই বেল্টের গা বেয়ে নিজে নিজে উঠবে না, বেল্ট ঘুরাইতে হবে। তাহলে চার্জটা উঠে আসবে, এই মেটাল ব্রাশে লাগা মাত্র সেটা বাইরে আসবে। তাহলে বাইরে জমতে থাকবে জমতে থাকবে জমতে থাকবে। তাহলে এগুলা জমতে জমতে বাইরে অনেক চার্জ জমে যায়, এবং এখানে অনেক ভোল্টেজ তৈরি হয়, লক্ষ লক্ষ ভোল্টেজ তৈরি হয়। কিন্তু ও হাত দিলে তাহলে শক খেয়ে মরে যায় না কেন? বিকজ এখানে অনেক ভোল্টেজ তৈরি হইলেও হাত দিয়ে ধরলে কারেন্টের পরিমাণ অনেক কম, তড়িতের যে প্রবাহ তার পরিমাণ হয় অনেক কম। তো এই জন্য ও মেজর কোনো বিপদে পড়ে না, হয়তো আঙ্গুলে চিমটি কাটার মতো অনুভূতি পর্যন্ত হইতে পারে। তাহলে যে বাইরে চার্জ জমা হয়, হাই ভোল্টেজ তৈরি করা যায় এই ডোমের মধ্যে বা গোলক অংশের মধ্যে। এইটাকেই বলা হচ্ছে ভ্যান ডি গ্রাফ জেনারেটর। ভ্যান ডি গ্রাফ জেনারেটর স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি করে। তাহলে এই পার্টটা বুঝছো কিনা আমাকে বলো, বুঝলে আমরা হচ্ছে এখন সামনে আগাবো। ওকে, সিদ্ধার্থুল মুনতাহা জিজ্ঞেস করছো যে ভ্যান ডি গ্রাফ দিয়ে, মানে ভ্যান ডি গ্রাফে হচ্ছে শক লাগবে কিনা। হ্যাঁ লাগবে, খুব সামান্য, এটা ক্ষতিকর হবে না। কুপরিবাহী মানে হচ্ছে ব্যাড কন্ডাক্টর, অল্প অল্প পরিবহন করে। অপরিবাহী মানে হচ্ছে নন কন্ডাক্টর, মানে হচ্ছে সে কন্ডাক্ট করে না, ইনসুলেটর, অন্তরক। টেসলা কয়েল না, টেসলা কয়েল অন্য জিনিস। এই চার্ট মুখস্থ করা লাগবে কিনা? না। আচ্ছা। পরিমিত বলছে যে এই পিচ্ছি যদি তুমি হইতা তাহলে হচ্ছে ওইখানে হার্ট অ্যাটাক করতে না, হার্ট অ্যাটাক হবে না আসলে, এই অল্প শকে কিছুই হবে না। ঠিক আছে। রিফ্রেশ দিবা কিভাবে? ওই যে ব্রাউজারে যে ক্লাস করতেছো পুরো পেজটাই রিফ্রেশ দিবা, মানে পেজটাই হচ্ছে রিলোড দিবা, রিলোড, রিফ্রেশ না, রিলোড দিবা। আমিও মাঝে মধ্যে দিচ্ছি। ঠিক আছে। হুম। ইভান জিজ্ঞেস করছো প্লাস চার্জে তো থাকেই উপরে, তাহলে অফ করে দিলে কিছু হয় না কেন? অফ করে দিলে কিভাবে হবে, কারণ এখানে বেল্ট ঘুরানোর সাথে সাথে একটা একটা করে চার্জ এখান থেকে আসতেছে আর এখানে গিয়ে বাইরে চলে যাচ্ছে। তো তুমি যদি এখান থেকে আর না দাও, খালি ঘুরাও, তাহলে এই কয়টা চার্জ এখানে বাইরে গিয়ে আর তো চার্জ পাবে না ও, তাহলে আর জমাও হবে না। তাহলে এই ব্যাটারিটাও জরুরি, কন্টিনিউয়াসলি ঘুরাই এটাকে বাইরে বের করে দেওয়াটাও জরুরি। আর এই ব্যান্ডটা তো রাবারের, এটা হচ্ছে স্থির থাকলে এর গা বেয়ে বেয়ে নিজে চার্জ যাবে না, রাবার তো পরিবাহী না, তোমাকে ঘুরাইতে হবে জিনিসটা। তাহলে ভ্যান ডি গ্রাফ জেনারেটর আমরা দেখে ফেলছি। সো এখন কুলম্বের সূত্র,
এটাতে যাই। কুলম্বের সূত্রের হচ্ছে বিবৃতিটা কি এটা একটু দেখবো, তারপর হচ্ছে এটার ইমপ্লিকেশন গুলাতে আমরা যাব। আমার এই পেজটা তো দরকার নাই, আমি তো ভ্যান্ডিগ্রাফ দেখাই ফেলছি। তাহলে কুলম্বের সূত্রে চলে যাই। দেখো, দুইটা বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ আধান দুইটার গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল আধান দুইটির সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে। তো এইরকম সেম জিনিস আমরা নিউটনের সূত্রে দেখছিলাম না? ওখানে ছিল কি ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। খালি একটা জিনিসই পার্থক্য, সেটা হচ্ছে ওই যে এই মাধ্যমের কোনো ইফেক্ট ওইখানে ছিল না, কিন্তু এইখানে আছে। এখানে মাধ্যমের একটা ইফেক্ট আছে, এটা একটু পরে দেখবো আমরা। ঠিক আছে, তাহলে একটু দেখো। ও আচ্ছা, আমি এতক্ষণ ধরে বুঝতেছিলাম না সিদ্ধাতুল মুনতাহা হচ্ছে কোন গানটার কথা বলতেছো। এখন মনে পড়ছে, ওই যে একটা টিচার কুলম্বের সূত্র নিয়ে গান গায়, যে কি জানি দুইটি বিন্দু আধানের কি কি জানি, ওইরকম করে ওইটার কথা বলছো না? ঠিক আছে, এখন বুঝছি কোনটা। তাহলে দেখো এই গান কত ইফেক্ট ফেলছে তোমাদের উপরে, মনে আছে? তাহলে এটা হচ্ছে বিন্দু আধান, এই দূরত্ব। তাহলে এটা হচ্ছে Q1, এটা আমাদের Q2, এটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব D। তাহলে এই বিন্দু আধানের জন্য এরা দুইজন পরস্পরের উপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে F, এইটা কার সমানুপাতিক? Q1 এবং Q2 এর গুণফলের সমানুপাতিক, ডি স্কোয়ারের ব্যস্তানুপাতিক। Q1 এবং Q2 এর গুণফলের সমানুপাতিক এবং ডি স্কোয়ারের ব্যস্তানুপাতিক। তাহলে এইখান থেকে একটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক দিয়ে আমরা ইকুয়াল নিতে পারি। তাহলে এই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। যদি শূন্য স্থানে চিন্তা করি আমরা, Q1 Q2/d²। তাহলে এটা হচ্ছে কুলম্বের সূত্রের একটা গাণিতিক রূপ। এখন এই যে ইপসাইলন নট, এটাকে বলে শূন্য স্থানের ভেদনযোগ্যতা। শূন্য স্থানের ভেদনযোগ্যতা। তাহলে ভেদনযোগ্যতা জিনিসটা কি? ভেদনযোগ্যতা হচ্ছে মাঝখানের যে মিডিয়াম, সেটা ভ্যাকুয়াম হইতে পারে, পানি হইতে পারে, তেল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। মাঝখানে যে মিডিয়ামটা, এই মিডিয়ামের একটা প্রপার্টি। এই প্রপার্টিটা কি করে? কারো এই প্রপার্টির ভ্যালু যত বেশি হবে, তার ভিতর দিয়ে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তৈরি করা বা চার্জের আকর্ষণ বিকর্ষণ হওয়া তত ডিফিকাল্ট, তার মানে তত কম হবে। যার এই যে এই প্রপার্টির ভ্যালুটা যত কম হবে ভেদনযোগ্যতা, তত হচ্ছে সহজে ইলেকট্রিক ফিল্ড সেট আপ হবে, অর্থাৎ দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বিকর্ষণ তত বেশি হবে। এখন তোমরা আমাকে অন্য একটা জিনিস বলো। এই যে Q1 Q2, মনে করো এখানে হচ্ছে এইটা 10 কুলম্ব, এটা হচ্ছে 2 কুলম্ব। তাহলে এটা 10, এটা 2, দুইটাই মনে করো পজিটিভ। তাহলে এটা ওকে বিকর্ষণ করবে, এটা ওকে বিকর্ষণ করবে। 10 2কে বেশি বিকর্ষণ করবে, নাকি 2 10কে বেশি বিকর্ষণ করবে? কোনটা? এটা আমাকে একটু ঝটপট বলো এখনই, তাড়াতাড়ি। হ্যাঁ, দেখো, অনেকে অনেক রকম অ্যান্সার দিছো। অ্যান্সার হচ্ছে সেম ফোর্সে দুইজন দুইজনকে বিকর্ষণ করবে। 2 10কে যত ফোর্স দিবে, 10 2কে তত ফোর্স দিবে। এই একটা জিনিস তোমাদেরকে যতবারই জিজ্ঞেস করি, কেউ না কেউ ভুল অ্যান্সার দাওই। এটা গ্র্যাভিটিতেও জিজ্ঞেস করছিলাম, যে বড় ভর আর ছোট ভর কে কাকে বেশি আকর্ষণ করে? পৃথিবী আমাকে বেশি আকর্ষণ করে নাকি আমি পৃথিবীকে বেশি আকর্ষণ করি? দুইজনেই দুজনকে সমান আকর্ষণ করে, কিন্তু আকর্ষণের ফলে আমার ত্বরণ হয় বেশি, কারণ আমি হালকা। ওই একই পরিমাণ আকর্ষণের ফলে পৃথিবীর ত্বরণ হয় না বললেই চলে, কারণ পৃথিবী অনেক ভারী। এখানে 10 2কে 2 10কে সমপরিমাণ বিকর্ষণ করবে, কোনো পার্থক্য হবে না। তাহলে কুলম্বের সূত্র, এটা আমরা হচ্ছে এইভাবে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এরা যদি অন্য কোনো মাধ্যমে থাকে তাইলে কি হবে? অন্য কোনো মাধ্যমে থাকলে ওই মাধ্যমের এই ভেদনযোগ্যতা ইপসাইলন নট এটা খালি চেঞ্জ হয়ে যাবে। তো ভেদনযোগ্যতার হচ্ছে ইংলিশ টার্মটা হচ্ছে পারমিটিভিটি। কুলম্বের সূত্র প্রয়োগের শর্তাবলী বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। 10⁻⁻15 থেকে কম দূরত্ব এর জন্য প্রযোজ্য নয়, কারণ তখন হচ্ছে সবল নিউক্লিয় বল তৈরি হয়ে যায়। মাধ্যমের প্রকৃতির উপর কুলম্ব বল নির্ভরশীল, ওই যে ভেদনযোগ্যতা চেঞ্জ হয়ে যাবে। চার্জগুলোর আপেক্ষিক বেগ শূন্য হতে হবে, তার মানে চার্জগুলো পরস্পরের সাপেক্ষে স্থির। একটা স্থির আছে আর একটা নড়াচড়া করতেছে, এইটা হবে না, তাইলে এই কুলম্বের সূত্র খাটাইতে পারবে না। গতিশীল চার্জের জন্য এই সূত্র খাটানো যায় না, কার্যকর নয়। এই বল বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। ওই যে এই ডি স্কোয়ার যেহেতু আছে, ডিস্টেন্স ডাবল হইলে
বল হচ্ছে 4/1 হয়ে যায়। তাহলে এবার এই ভেদনযোগ্যতা নিয়ে একটু আলাদা করে কথা বলি। মনে করো শূন্য স্থানে, হ্যাঁ, মনে করো শূন্য স্থানে শূন্য স্থানে শূন্য স্থানে দুইটা চার্জ, এই Q1 Q2, মধ্যবর্তী দূরত্ব d। তাহলে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ F0 ইকুয়ালস 1/4πε0 Q1 Q2 বাই d স্কোয়ার। এখন মনে করো অন্য মাধ্যমটা পানি হইতে পারে, তেল হইতে পারে, কাঁচ হইতে পারে, তাই না? অন্য মাধ্যমে অন্য মাধ্যমে আমি সেম সেটআপটাই নিলাম, একই কিউ একই ডি, সবকিছু সেম। তাহলে খালি পার্থক্যটা কি হবে ভেদনযোগ্যতায়। তাহলে এফ ইকুয়ালস 1/4πε, ইপসাইলন হচ্ছে ওই মাধ্যমের ভেদনযোগ্যতা, ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। তাইলে এই ভেদনযোগ্যতা যেই মাধ্যমের যত বেশি হবে, ফোর্স কিন্তু তত কম হবে। তাহলে আমাদের ফোর্সের রেশিওটা কি? F0 ডিভাইডেড বাই এফ ইকুয়ালস হচ্ছে, এটা একটা ব্যস্তানুপাতিক না? তাহলে এখানে হচ্ছে ইপসাইলন নট, এখানে হচ্ছে ইপসাইলন। তাহলে এই ভেদনযোগ্যতাগুলোর মধ্যে সম্পর্ক কি এটাও আমরা হচ্ছে এখন জানবো। সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই যে আমরা অনুপাতটা করছি F0/F বা ই বাই, মানে ইপসাইলন বাই ইপসাইলন নট, এই অনুপাতটাকেই বলে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তার মানে হচ্ছে এই যে F0 ডিভাইডেড বাই এফ ইপসাইলন ডিভাইডেড বাই ইপসাইলন নট, এটাকে বলা হচ্ছে ইপসাইলন আর অথবা কে। ইপসাইলন আর অথবা কে রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক ভেদনযোগ্যতা, সেটারই নাম হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এটাকে অনেকগুলা নামে বলা যায়। পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট অথবা আপেক্ষিক ভেদনযোগ্যতা, আপেক্ষিক ভেদনযোগ্যতা। সো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, খালি একটা বাংলা একটা ইংলিশ, আপেক্ষিক ভেদনযোগ্যতা বা রিলেটিভ পারমিটিভিটি, এটা আরেকটা টার্ম, এটাও এখানে বলা যায়। এটার আরেকটা নাম আছে তড়িৎ মাধ্যমাঙ্ক। তড়িৎ মাধ্যমাঙ্ক, তড়িৎ মাধ্যমাঙ্ক, তড়িৎ মাধ্যমাঙ্ক। সো অনেক নামে এটাকে ডাকা যায়। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা? ইপসাইলন ডিভাইডেড বাই ইপসাইলন নট যদি কে হয়, তাহলে ইপসাইলন ইকুয়ালস ইপসাইলন নট ইন্টু কে। তাহলে ইপসাইলনের জায়গায় তুমি ইপসাইলন নট ইন্টু কে লিখতে পারবা। তাহলে দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ এফ ইকুয়ালস 1/4π ইপসাইলন নট ইন্টু কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটা হচ্ছে ইন জেনারেল। এখন তুমি যদি শূন্য স্থানে চলে যাও, তাহলে শূন্য স্থানে চলে গেলে কে এর ভ্যালু কত? 1। শূন্য স্থানে চলে গেলে কে এর ভ্যালু 1। কারণ এই পরাবৈদ্যুতিক ধ্রুবককে দেখো তুলনাই করা হয়েছে কার সাথে? কোন একটা মাধ্যমের ভেদনযোগ্যতার তুলনায়, বা কোন একটা মাধ্যমের ভেদনযোগ্যতাকে শূন্যস্থানের ভেদনযোগ্যতা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে কে। বা অন্য কথায় বলতে পারো, কোন একটা মাধ্যমের ভেদনযোগ্যতা শূন্যস্থানের ভেদনযোগ্যতার তুলনায় কত গুণ, সেটাই হচ্ছে কে। তো শূন্যস্থানের তুলনায় শূন্যস্থানের ভেদনযোগ্যতা কি 1 গুণ। তাহলে শূন্যস্থানের জন্য কে কত হয়ে যাবে? 1। তাহলে সূত্র কি? 1/4πε0 Q1 Q2 বাই ডি স্কোয়ার। এটাই তো আমরা দেখছিলাম। এই হচ্ছে ব্যাপার। এখন এই যে পুরা কনস্ট্যান্টটা 1/4πε0, এই পুরাটার ভ্যালু হচ্ছে 9 × 10⁹। এখানেও আসি, এখানেও লিখে দিই। এই যে এখানে এই পুরা কনস্ট্যান্টটা 1/4πε0, এই পুরাটার ভ্যালু হচ্ছে 9 × 10⁹। তাহলে এখান থেকে শুধু ইপসাইলন নটের ভ্যালু পাওয়া যাবে। ইপসাইলন নট হচ্ছে 1/4π × 9 × 10⁹। তাহলে ইপসাইলনের এক্সাক্ট ভ্যালুটা কত আসে এটা তোমাদের ক্যালকুলেটরেও আছে। তোমরা হচ্ছে কনস্ট্যান্ট লিস্টের মধ্যে যাবা,
তোমাদের এই কনস্ট্যান্ট লিস্টের মধ্যে হচ্ছে সাইন্টিফিক কনস্ট্যান্টে হচ্ছে 32 নাম্বার, 32 নাম্বার কনস্ট্যান্ট 8.854, 8.854 ইন্টু 10⁻⁻12। তো এখন এটার ইউনিট কি সেটা আমরা কিভাবে বুঝবো? চার্জের ইউনিটকে বলে কুলম্ব, কুলম্ব। তাহলে এটাও কুলম্ব, এটাও কুলম্ব, তাহলে কুলম্ব স্কয়ার। এটা কি? ডিস্টেন্সের ইউনিট মিটার। আর ফোর্সের ইউনিট কি? নিউটন। তাইলে হচ্ছে তুমি যদি এইটার ইউনিট বের করতে চাও, এটাকে এই পাশে নিয়ে যাও, বাকি সব এই পাশে নিয়ে আসো। কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। তাহলে যে ইপসাইলনকে এখানে নাও, এফ কে এখানে নাও, তাহলে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। ডি স্কয়ার তো মিটার স্কয়ারই লিখে দেই। তাহলে হচ্ছে কুলম্বকে সি দিয়ে লেখে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। এটা হচ্ছে এই ভেদনযোগ্যতা, ভেদনযোগ্যতার একক। আচ্ছা, পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটা, এটার কি কোনো একক আছে? না, নাই। কেন? কারণ এটাও ভেদনযোগ্যতা কোন একটা মাধ্যমের, এটাও ভেদনযোগ্যতা কার? শূন্যস্থানের। দুইটার অনুপাত, তাহলে দুইটা একই জাতীয় রাশির অনুপাত, এজন্য এটার কোনো একক নাই, মাধ্যম একক নাই, কোনো মাত্রা নাই। বুঝতে পারছো? ওকে, তাহলে এটার কোনো একক বা মাত্রা নাই। আচ্ছা আয়শা, কোনটা বুঝো নাই আমাকে একটু বলো। চার্জের সূত্র আর মহাকর্ষ সূত্র একই কিনা? হ্যাঁ একই। খালি ওই মহাকর্ষ সূত্রে জি যেটা, সেটা ইউনিভার্সাল ছিল, যে কোনো মাধ্যমে একই। আর এখানে হচ্ছে মাধ্যম অনুযায়ী খালি ইপসাইলনটা চেঞ্জ হয়। তাহলে এটা হচ্ছে যে কোনো একটা মাধ্যমে, কোনো একটা মাধ্যমে দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের সূত্র। ও, ক্যালকুলেটরে কিভাবে কনস্ট্যান্ট বের করবা? আমার হাতে যে ক্যালকুলেটর, এটার পিছনে এই যে এই পিছনের খাপের মধ্যে এই কনস্ট্যান্টের লিস্ট আছে। তাহলে শিফট কনস্ট্যান্ট মানে 7 আর কি, শিফট কনস্ট্যান্ট ক্লিক করবা। তারপর হচ্ছে এখানে কত নাম্বার কনস্ট্যান্ট, এখানে সব তালিকা দেওয়া আছে, ওই অনুযায়ী নাম্বার বসাইলে চলে আসে। ঠিক আছে। আচ্ছা, বলছে 6.5 মাইক্রোকুলম বিশিষ্ট দুইটা চার্জকে একটা ইনসুলেটিং তরলে স্থাপন করা হলো। চার্জ দুইটার মধ্যে দূরত্ব 50 সেন্টিমিটার। চার্জ দুইটা পরস্পরকে 0.2 নিউটন বলে বিকর্ষণ করে। তরলের ডাই ইলেকট্রিক ধ্রুবক কত? তো আমরা প্রথমে সেটআপটা চিন্তা করি। তাহলে এই যে এরকম, তাহলে এখানে হচ্ছে Q1 ইকুয়ালস 6.5 মাইক্রোকুলম্ব, Q2 এটাও সেম 6.5 মাইক্রোকুলম্ব। এইবার এদের ডিস্টেন্স হচ্ছে ডি ইকুয়ালস 0.5 মিটার, আর পরস্পরকে 0.2 নিউটন বলে বিকর্ষণ করে। তাহলে আমরা জানি যে কোনো মাধ্যমে এফ ইকুয়ালস 1/4 পাই ইপসাইলন নট ইন্টু কে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে এবার আমরা ভ্যালু বসাই। তাহলে এফ হচ্ছে 0.2, আর আমরা এখানে কেটাকে আলাদা করে নিলাম, এই যে কেটাকে আলাদা করে নিলাম। তাইলে পরে থাকে কি? 1/4 পাই ইপসাইলন নট। এই পুরোটার তো ভ্যালু আমরা জানি 9 × 10⁹। তাহলে Q1 আর Q2 তো সেম, দুইটাই 6.5 মাইক্রো। তাহলে 6.5 মাইক্রো মানে 10⁻⁻6। তাহলে দুইটা যেহেতু, তাহলে দিব স্কয়ার, ডিভাইডেড বাই হচ্ছে ডি স্কয়ার। তাহলে ডি কত? 0.5। তাহলে 0.5 কে আমরা স্কয়ার করব। আর এই যে এই পুরাটার ভ্যালু বসাবো 9 × 10⁻⁹। তো এই হচ্ছে হিসাব নিকাশ। তাহলে এখান থেকে কে বের হয়ে আসবে। তাহলে চলো কে বের করি। তাহলে এখান থেকে কে বের করি। তাহলে কে এই পাশে নাও, 0.2 এই পাশে নিয়ে আসো। তাহলে হচ্ছে আমাদের এখানে আসবে 9 × 10⁻⁹ ইন্টু উপরে হচ্ছে 6.5 10⁻⁻6 স্কোয়ার, নিচে হচ্ছে 0.5 স্কোয়ার, আর এই 0.2 হচ্ছে নিচেই আসবে। তাহলে সেখানে হচ্ছে নিচে দিয়ে দিলাম। তাহলে আমাদের আসছে 7.605। দেখো তো মিলছে কিনা। 7.605। হ্যাঁ, 7.605। 10⁻⁻6 কেন গুণ করা হইলো?
এখানে মাইক্রো লেখা আছে, মাইক্রো, এই যে মাইক্রো দেখছো, মাইক্রো, এই জন্য। তাহলে 7.605 হচ্ছে ডাইইলেকট্রিক ধ্রুবক। আচ্ছা, এইবার একটু পিছনে ফিরে আসি। পিছনে ফিরে এসে একটু কুলম্বের সংজ্ঞা দিয়ে নেই। এক কুলম্ব, এক কুলম্ব বলতে কি বোঝায়? আমরা যদি একটা হাইপোথেটিক্যাল সিনারিও চিন্তা করি, যে এইখানে Q1 আর Q2, এই দুইটার পরিমাণ আমরা বলতেছি সমান সমান, এই দুইটার পরিমাণ আমরা বলতেছি সমান সমান, তাদের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিলাম 1 মিটার, এবং তাহলে তাদের মধ্যে যে ফোর্স সেটা কত হবে? 1/4πε0, কারণ শূন্য স্থানে বলতেছি। ও, শূন্য স্থানে আর বাতাসে একই কথা, কারণ বাতাসের ভেদনযোগ্যতা, সরি, বাতাসের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট 1.0005 ধরি আমরা, মানে 1-এর কাছাকাছি, তাহলে শূন্য স্থানিত হইল। তাহলে F ইকুয়ালস 1/4πε0 কিউ, কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই হচ্ছে 1 স্কোয়ার। তাহলে এখন এই যে এই পুরাটা, এটার ভ্যালু তো হচ্ছে 9 × 10⁹। এখন এই দুইটা যদি 1 হইতো, এটাও 1 এটাও 1, তাহলে 1 1 1 শুধু এই ভ্যালুটা থেকে যায়, তাহলে এটার ভ্যালুও কত হইতো? 9 × 10⁹। তাহলে এইখান থেকে ঘুরায় কুলম্বের সংজ্ঞা দেওয়া হয়। এক কুলম্বের বলা হয় যে সমপরিমাণ চার্জ শূন্য স্থানে বা বাতাসে যদি পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকে, এবং তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের পরিমাণ যদি 9 × 10⁹ নিউটন হয়, তবে ওদের প্রত্যেকের পরিমাণকে বলে 1 কুলম্ব। বুঝতে পারছো? তাহলে এইভাবে কুলম্বের সংজ্ঞাটা দেওয়া হয়, এইভাবে কুলম্বের সংজ্ঞাটা দেওয়া হয়। তাহলে এটুকু আমরা বুঝলাম। চলো আমরা একটু সামনে আগাই, আমাদের হাতে আজকে আবার খুব বেশি সময়ও নাই। ইমন, এগুলো বইলো না প্লিজ। হ্যাঁ, ইমন বলতেছে যে ভাইয়া এই অধ্যায়টা মনে হয় সহজ আছে একটু, এগুলো কি বলা ঠিক? তোমরাই একটু বলো। আমরা তো কেবল আজকে শুরু করলাম, সামনে তো এখনো যাই নাই। গাউস যখন আসবে লাঠি নিয়া। কুলম্বের সূত্রের বিশেষ ক্ষেত্র। আচ্ছা, বিশেষ ক্ষেত্রটা একটু বলি। এই দেখো, আমরা সেম ডিস্টেন্স ডি নিলাম, এখানে Q1 এখানে Q2, সেম ডিস্টেন্সে আমরা হচ্ছে দুইবার এটা দুইভাবে দেখাই। সেম ডিস্টেন্সে Q1 Q2, মাঝখানে হচ্ছে ডি, এটা হচ্ছে শূন্য শূন্য স্থানে, এটা হচ্ছে শূন্য স্থানে, শূন্য স্থানে, আর এটা হচ্ছে কোন একটা মাধ্যমে, মাধ্যমে। তাহলে এখানে আকর্ষণ বিকর্ষণটা কত হয় বলতো? 1/4πε0 Q1 Q2/d²। এইখানে কত হবে? এইখানে হবে হচ্ছে 1/4πε0 ইন্টু কে, ইন্টু Q1 Q2/d²। আচ্ছা, এটাকে আমি মডিফাই করে কি লিখতে পারি? হ্যাঁ, মডিফাই করে কি লিখি দেখো তো। আমি শুরুতে 1/4πε0 লিখে দিলাম, কে টাকে ডি এর ভিতরে ঢুকায় ফেলবো। তাহলে ডি এর সাথে ঢুকায় ফেললে √k ইন্টু ডি যদি হোল স্কোয়ার দেই, তাহলে একই হইল না? একই হইল। তাহলে এইখান থেকে আমি আসলে কি বলতে পারি? দুইটা চার্জ যদি হচ্ছে শূন্য স্থানে, হ্যাঁ, এরকম দূরত্বে থাকে, ডি দূরত্বে থাকে, আর যদি সে মাধ্যমে ডি দূরত্বে থাকে, তাহলে সেটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, তাই তো? তাহলে এইভাবে যখন আমি রিপ্রেজেন্ট করতেছি, একটু দেখো তো, এইভাবে রিপ্রেজেন্ট করলে এই অংশটা কি শূন্য স্থানের মতো হয়েছে, আর দূরত্বটার ভিতরে আমি কে কে ঢুকাই ফেলছি। তাহলে এটা থেকে আমি কি বলতে পারবো জানো? মাধ্যমের ভিতরে যেই দূরত্বটা ডি, সেটা শূন্য স্থানে √k ইন্টু ডি। মাধ্যমের ভিতরে যেহেতু এই দূরত্বটা ডি, সেটা শূন্য স্থানে নিলে √k d এর ইকুইভ্যালেন্ট, √k d এটার ইকুইভ্যালেন্ট। এইটা যদি হয়, তাইলে এখন আমরা হচ্ছে একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে একটা বিশেষ ক্ষেত্র তৈরি করতে পারবো। সেই বিশেষ ক্ষেত্রটা কি? সেটা হচ্ছে এই রকম, আমরা এখানে একটা চার্জ নিছি Q1, এখানে কিছু দূরে একটা চার্জ নিছি Q2, এটা হচ্ছে শূন্য স্থানেই আছে, শূন্য স্থানেই আছে, কিন্তু এদের মাঝখানে একটা দেয়াল আছে, অসীম পরিমাণ একটা দেয়াল। সেই অসীম দেওয়ালটার পুরুত্ব হচ্ছে মনে করো টি, আর এইটার তড়িৎ মাধ্যমাঙ্ক হচ্ছে কে। তাইলে এই দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ কত হবে, এটা আমি কিভাবে বুঝবো? আমার এখানে টোটাল দূরত্ব যেটা, টোটাল দূরত্বটা ছিল হচ্ছে ডি। তাহলে টোটাল দূরত্বের মধ্যে টি দূরত্ব আছে মাধ্যমের ভিতরে,
আর বাকি দূরত্ব আছে হচ্ছে শূন্য স্থানে। তাইলে আমার এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ হবে হচ্ছে আমরা 1/4πε0 অর্থাৎ শূন্য স্থানের মতো করেই চিন্তা করব। এখানে হচ্ছে Q1 Q2ও দিব, কিন্তু ডিস্টেন্সের বেলায় এবার শূন্য স্থানের ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স চিন্তা করব। শূন্য স্থানের ভিতরে কতটুকু ডিস্টেন্স আছে? টোটাল ডি এর মধ্যে টি হচ্ছে মাধ্যমের ভিতরে, এটা হচ্ছে একটা মাধ্যম, পানি হইতে পারে, তেল হইতে পারে, কাঁচ হইতে পারে, মনে করো কাঁচের দেয়াল। তাহলে শূন্য স্থানে কত আছে? ডি মাইনাস টি। তাহলে ডি মাইনাস টি, এটা হচ্ছে শূন্য স্থানে এই ডিস্টেন্সটুকু আছে। আর মাধ্যমের ভিতরে আছে টি, কিন্তু টি এর ইকুইভ্যালেন্ট শূন্যস্থান ডিস্টেন্স কত? রুট কে টি। তাহলে এটার সাথে আমরা রুট কে টি যোগ করে দিব, রুট কে টি যোগ করে দিব, তাহলে টোটাল শূন্যস্থানের ডিস্টেন্স পাবো। এই পুরো ডিস্টেন্সটাকে আমরা স্কয়ার করে দিব। তাহলে এইটুকু তোমাদের বইয়ে নাই, আমি এক্সট্রা হিসাবে করাইলাম। বুঝলে ভালো, না বুঝলেও ক্ষতি নাই, বাট আশা করি তোমরা বুঝছো, তোমরা চালাক চতুর মানুষ, এটা বুঝছো। ওকে, বুঝতে পারছো না? আয়শা, এইটাই তো বুঝাইতেছিলাম আমি এতক্ষণ। তুমি যেটা প্রশ্ন করছো এটাই তো বুঝাইতেছি, যে আমরা যখন শুরুতে 1/4πε দেই, তাহলে এই দূরত্বটা কি? শূন্য স্থানের দূরত্ব। কিন্তু আমি এটাকে রাখছি একটা মাধ্যমে, কিন্তু এই যে লিখছি শূন্য স্থানের মতো করে, কে এটাকে চালাকি করে এটার ভিতরে ঢুকাই দিয়ে। তাইলে এইটাকে বলে হচ্ছে, যদি আমরা এই চার্জটাকে মাধ্যমে ডি দূরত্বে না রেখে শূন্য স্থানে রুট কে ডি দূরে রাখতাম, তাহলে তাদের মধ্যে একই ফোর্স কাজ করতো। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। মনে করো আমি 10 মিটার দূরে দুইটা 1 কুলম্ব চার্জকে রাখছি, কিন্তু জিনিসটা আছে পানিতে। পানির পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 80। পানির পানির কে ইকুয়ালস 80। তাইলে পানিতে আমি দুইটা চার্জ 1 কুলম্ব 1 কুলম্ব চার্জকে পরস্পর থেকে 10 মিটার দূরত্বে রাখছি। তাহলে এদের আকর্ষণ যা, আমরা যদি এই চার্জ দুটাকে পানিতে না রেখে এখন শূন্য স্থান নিয়ে যাই, তাহলে কি 10 মিটার দূরে রাখলে একই আকর্ষণ বিকর্ষণ হবে? না। ওই রুট কে মানে √80 ইন্টু ডি, ডি কত? 10 মিটার। তাহলে রুট কে ইন্টু ডি দূরত্বে যদি এখন রাখি, তাহলে দেখা যাবে হ্যাঁ আবার সেই একই আকর্ষণ বা বিকর্ষণ পাওয়া যাচ্ছে। এইটাই বুঝাইছি, যে মাধ্যমের ভিতরে যেই দূরত্বটা ডি, সেটাকে শূন্য স্থানের দূরত্বে কনভার্ট করতে চাইলে রুট কে দিয়ে গুণ করতে হয়, ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স। ইকুইভ্যালেন্ট মানে কি? আকর্ষণ বিকর্ষণ সমান থাকবে। তাইলে এখন সে তো সত্যি সত্যি আছে ডি দূরত্বে, বাট মাঝখানে একটা মাধ্যম আছে পাতলা। তাহলে যদি পুরাটাই শূন্য স্থানে চিন্তা করতাম আমরা, তাহলে কি করতাম? অলরেডি ডি মাইনাস টি যেই দূরত্বটুকু, এটা তো শূন্য স্থানে আছেই। আর এই টি কে আমরা রুট কে দিয়ে গুণ করে রুট কে টি বানায় নিছি। তাহলে ডি মাইনাস টি রুট কে টি গুণ করলে, সরি যোগ করলে টোটাল ডিস্টেন্স, এটাকে স্কোয়ার করলাম। তাহলে পুরা ডিস্টেন্সটা শূন্য স্থানের ডিস্টেন্সে কনভার্ট হয়ে গেল। তাহলে এইভাবে জিনিসটা করা যায়। এখন দেখো তো বুঝছো কিনা? সেভেন করাইছিলাম, রাইট? এত আগের কথা মনে আছে তোমার? আচ্ছা, এগুলা নর্মাল অঙ্ক, এগুলা পরের দিন করাইলেও চলবে, বাট মেইন কোনো থিওরি বাকি আছে কিনা দেখি। অঙ্ক পরের দিন করাবো, মেইন কোনো থিওরি বাকি আছে কিনা এটা একটু দেখাই দিই। ম্যাথ যা আছে আমি করাবো না পরের দিন। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ তড়িৎ বলের উপরিপাতন। ভেক্টর রূপ মানে কি? মনে করো এই যে এইটা, এটা Q1, এই যে মনে করো এইটা Q2। তাহলে এইটার নিশ্চয়ই একটা অবস্থান ভেক্টর আছে Q1 এর। হ্যাঁ, এটা নিশ্চয়ই একটা অবস্থান ভেক্টর আছে। ধরো সেই অবস্থান ভেক্টরটা হচ্ছে R1। এইটার নিশ্চয়ই একটা অবস্থান ভেক্টর আছে মূল বিন্দুর সাপেক্ষে, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এটা মনে করো হচ্ছে R2। তাইলে এই একটার সাপেক্ষে আরেকটার যে সরণ ভেক্টর সেটা কত? R2 - R1 না? তাহলে এটা যদি আর হয়, তাহলে এই আর কে আমরা বলতে পারি হচ্ছে R2 - R1। তাইলে আমরা হচ্ছে এই দুইটার মধ্যে আকর্ষণ বিকর্ষণ এফ, এটাকে কি লিখতে পারি? 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই এই যে আর, এই আর এর যেই মান, সেই আর এর মান স্কয়ার। আর হচ্ছে দিকটা আমরা বুঝাইতে পারি, দিকটা আমরা বুঝাইতে পারি। মনে করো হচ্ছে এইটা এইটার উপরে যেই ফোর্সটা অ্যাপ্লাই করে সেটা কোন দিকে? এদিকে। দুটোই ধরো পজিটিভ চার্জ, তাহলে এইটা এটার উপরে যেই ফোর্সটা অ্যাপ্লাই করবে সেটা কি? এদিকে। তাহলে আর এর দিকে। তাহলে আর এর দিকে বুঝাইতে গেলে আমি কি করি? আর এর দিক বরাবর একটা একক ভেক্টর চিন্তা করি। তাহলে একক ভেক্টরকে কি লেখা যায়? আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মান। তাহলে হচ্ছে 1/4πε0, এখানে হচ্ছে Q1 Q2, এখানে সেই আর ভেক্টরটাকে দিলাম,
নিচে আর ভেক্টরের মান লিখবো। এখানে আর ভেক্টরের মান অলরেডি দুইবার আছে, তাহলে আরেকবার হয়ে আর কিউব হয়ে যাবে। এটাই হচ্ছে ভেক্টর ফর্ম। তখন তুমি এফ এর উপরে এরকম তীর চিহ্ন দিয়ে দিবা, তাহলে এটাই হচ্ছে ভেক্টর ফর্ম। তাহলে এইটুক না হয় বুঝলাম। আর তড়িৎ বলের উপরিপাতন মানে কি? উপরিপাতন মানে হচ্ছে, ধরো এটা একটা চার্জ, হ্যাঁ এটা মনে করো +3 কুলম্ব একটা চার্জ, এইখানে আছে হচ্ছে -5 কুলম্ব একটা চার্জ, এইখানে আছে মনে করো +4 কুলম্ব একটা চার্জ, এই যে এরকম। তাহলে এই মাইনাস চার্জ প্লাস চার্জকে নিজের দিকে তাদের সংযোগ সরল রেখা বরাবর আকর্ষণ করবে। এই প্লাস চার্জ এই +3 চার্জকে সংযোগ সরল রেখা বরাবর এদিকে বিকর্ষণ করবে। তাহলে এটার জন্য একটা ফোর্স পাইলাম, এটার জন্য আরেকটা ফোর্স পাইলাম। তাহলে এই দুই ফোর্সের লব্ধি যেদিকে কাজ করবে, এই যে এদিকে, ও হচ্ছে আসলে এই বরাবর একটা বল অনুভব করবে। তাহলে এটাকেই বলে তড়িৎ বলের উপরিপাতন, যে এটা আকর্ষণ করতেছে, এটা ওকে বিকর্ষণ করতেছে, ভেক্টর যোগ করে দিলে যেটা পাই এটা হচ্ছে লব্ধি বল। ও এই বরাবর হচ্ছে বল অনুভব করবে। এইটুকুই, এটাই হচ্ছে আমাদের তড়িৎ বলের উপরিপাতন। তো আমাদের থিওরি আজকে আর কিছু বাকি নাই, ম্যাথ আমরা পরের দিন করবো নে। তোমরা জাস্ট এই স্লাইডে বেশ কয়েকটা অঙ্ক দেওয়া আছে, এগুলো হচ্ছে নিজেরা করে নিবা। আর তড়িৎ ক্ষেত্ররেখা, এটা আমি আপাতত আজকে দেখাচ্ছি না, এটা একটু ডিটেইলসে দেখানোর ইচ্ছা আছে। এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখাবো। হ্যাঁ, আজকের ক্লাসটা একটু শর্ট করলাম যেহেতু দেরি করে শুরু করছিলাম। নেক্সট ক্লাসগুলোতে আমরা এটা বিস্তারিত দেখে নিব, নেক্সট ক্লাসের সাথে এটা অ্যাড করে দিব আর কি। ঠিক আছে, ওকে, তাহলে এটুক পর্যন্ত থাকুক। তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার হচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো। আর ওই যে আমাকে কেউ একজন একটু জানাইও, তোমাদের হচ্ছে ওই যে ইমিডিয়েটলি কোন কোন চ্যাপ্টার গুলা লাগবে এইটা। সিদ্ধাতুল মুনতাহা খালি জিজ্ঞেস করছিল যে আর কিউব কেন হইলো, আর কিউব কেন হইলো, এটা খালি একটু বলে শেষ করি। এখানে তো অলরেডি আর স্কোয়ার ছিলই। আর এটা কি, আর এর দিকে একক ভেক্টর, একক ভেক্টর মানে কি, আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মান। তাহলে এখানে আর ভেক্টর তো দিয়ে দিছি, তাহলে নিচে একটা আর লাগবে, তাহলে আর স্কোয়ার আর আর মিলে তো আর কিউব হয়, সেটাই। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক, পরের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।